গভীর জঙ্গলে পাওয়া যায় একটা অপরিচিত লাশ, যার মুখের অর্ধেক অংশ প্রায় নেই বললেই চলে। এতটাই নৃশংস এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে যা দেখলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আসলে কে করলো এই খুনটা, আর কেনই বা তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটা এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভি শুরু হয় 2015 সালের একটা ঘটনা দেখিয়ে, যেখানে একটা জঙ্গলে আমরা ভার্জা ও কোটি নামের দুই ব্যক্তিকে দেখি। ভার্জা সেখানে একটা গর্ত খুলছিল, তখনই কোটি তার উপর শাবল দিয়ে আক্রমণ করে, কিন্তু ভার্জা কোদাল দিয়ে ওই শাবলটাকে আটকে দেয়। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। ভার্জা কোটিকে কোনো রকমে বেহুশ করে একটা গাছের সঙ্গে বেঁধে দেয়। এরপর আগুন জ্বালিয়ে অনেক গুড় গরম করে এবং ওই ফুটন্ত গুড়কে কোটির মুখে মাখিয়ে দেয়। এখান থেকে সিন 3 দিন পরে শিফট হয়। দুজন ব্যক্তি মধু সংগ্রহের জন্য জঙ্গলে আসে। তারা হঠাৎ করেই সেখানে একটা লাশ দেখতে পায়, যার দেহটা মাটির নিচে এবং মাথাটা ছিল মাটির ওপরে। তারা আরও দেখে লাখ লাখ পিঁপড়ে ওই লাশটার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এরপর সেখানে এএসপি বিজয় কুমার তার টিম নিয়ে তদন্ত শুরু করে। এসআই এএসপি কে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, এত জায়গা থাকতে এখানেই কেন মারলো? এএসপি বলে, খুনি ব্যক্তিটির মুখে ফুটন্ত গুড় ঢেলে তাকে পিঁপড়ে দিয়ে খাইয়ে মেরেছে। গভীর জঙ্গল ছাড়া এত যন্ত্রণা দিয়ে মারা সম্ভব ছিল না। অন্যদিকে আমরা ভার্জাকে দেখতে পাই। সে কৃষ্ণাম্মা নদীর তীরে বসে তার পুরনো দিনের কথাগুলি মনে করছিল। এখান থেকেই সিন 2002 সালে শিফট হয়। শিবা, কোটি এবং ভার্জা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা তিনজনই অনাথ, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। শিবা ভার্জাকে বলে, আগের বছর দেবী মায়ের গলার হার এই নদীতে পড়ে গিয়েছিল, চল না আমরা ওটা খোঁজার চেষ্টা করি। তখন এক ব্যক্তি পাশ থেকে বলে, এত বড় একটা নদীতে ছোট্ট একটা নেকলেস খোঁজার চেষ্টা করা বোকামি করা ছাড়া আর কিছুই নয়। ভার্জা শিবাকে বলে, তোর ইচ্ছে হলে তুই যা। ভার্জা এটা বলা মাত্রই শিবা তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেই সে একটা নেকলেস দেখিয়ে বলে, আমি নেকলেসটা পেয়ে গেছি। এটা শোনা মাত্রই ভার্জা ও কোটি দুজনেই জলে ঝাঁপ দেয়। তবে নেকলেসটাতে হাত দিয়ে তারা বুঝতে পারে শিবা তাদেরকে নকল নেকলেস দেখিয়ে বোকা বানিয়েছে। এরপর সিন শিবার দোকানে শিফট হয়। শিবা পোস্টার ছাপানোর কাজ করে। তখনই সেখানে এক ব্যক্তি এসে ভার্জাকে বলে, আরে তোদের দাদভাই খুঁজছে, তাড়াতাড়ি যা, মাল এসে গেছে। ভার্জা শিবার সামনে মিথ্যে অভিনয় করে বলে, আরে দাদভাইয়ের বাড়িতে পুজো আছে, প্যান্ডেল সাজাতে হবে ফুল দিয়ে। এটা বলেই তারা সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। এরপর আমাদের দাসকে দেখানো হয়। দাস সমস্ত রকমের স্মাগলিং এর সঙ্গে যুক্ত। দাস ভার্জাকে বলে, 3 কেজি গাঁজা এসেছে, তোদের ওই মাল আজকেই এনে দিতে হবে। ভার্জা বলে, তুমি চিন্তা করো না, কাজ হয়ে যাবে। তবে মাল নিয়ে ফেরার পথে মাইকেল নামের এক গুন্ডা তাদেরকে দেখে নেয়। মাইকেল তাদেরকে তাড়া করতে শুরু করে, কিন্তু ভার্জা মাইকেলকে ওই গাঁজা সমেত পুলিশের কাছে ফাঁসিয়ে দেয়। এরপর তারা একটা ঘরে বসে ড্রিঙ্ক করছিল। তবে সেখানে শিবা চলে আসায় দাস উঠে চলে যায়। শিবা ভার্জাকে বলে, তোদের এই সমস্ত কুকর্ম আর কতদিন চলবে? ভার্জা বলে, ছাড়তেই তো চাই, কিন্তু দাদভাই আমাদেরকে ছাড়ছে না। শিবা তখন তাদেরকে বুঝিয়ে বলে, তোরা তো ভালো করেই জানিস যে আমি এসব পছন্দ করি না। ভার্জা তখন তাকে বলে, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আজ থেকে আর এসব করবো না। সিন পরের দিন একটা লেডিজ হোস্টেলে শিফট হয়। সেখানে আমরা মীরা নামের এক মেয়েকে দেখতে পাই। ওই হোস্টেলের মালকিনের নাম হলো পার্বতী। পার্বতীর স্বামী রামলাল তার সঙ্গে দেখা করতে আসে। রামলাল আসলে ইলেকশনের প্রার্থী হওয়ার জন্য পার্টির পেছনে অনেক টাকা খরচ করে ফেলেছে। পার্বতী তাকে বুঝিয়ে বলে, তুমি ফালতু টাকা খরচা করছো, ওরা তোমাকে টিকিট দেবে না। তখন রামলাল বলে, এমএলএ এবারে আমাকে কথা দিয়েছে, তুমি শুধু আমাকে একটা রুমের ব্যবস্থা করে দাও, মাঝে মাঝে পার্টির লোকরা এসে ওখানে আনন্দ করবে। পার্বতী বলে, কখনোই না, এটা মেয়েদের হোস্টেল। রামলাল তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, মেয়েদের কোনো রকমের অসুবিধাই হবে না, কারণ পার্টির লোকেরা বাইরের সিঁড়ি ব্যবহার করবে। স্বামীর এই সমস্ত কথা শোনার পর পার্বতী অবশেষে একটা রুম দিতে রাজি হয়। অন্যদিকে দাস ভার্জাকে বলে, এবারে একটা বড় মাল আনতে হবে। ভার্জা বলে, আমি আর এসব করবো না, কারণ শিবা এইগুলো পছন্দ করে না। দাস বলে, শিবা একটা দোকান খুলে নিজেকে বিশাল কিছু মনে করেছে নাকি? তাছাড়া তুই ওর কথাতে এত গুরুত্ব দিচ্ছিস কেন? ও তো আর তোর ফ্যামিলির কেউ নয়। এই কথাটা শোনা মাত্রই ভার্জা রেগে গিয়ে দাসের কলার চেপে ধরে। ভার্জা বলে, শিবা আমার পরিবারের থেকেও অনেক বেশি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। বিকেলে শিবার দোকানে মীরা আসে। আসলে মীরা শিবার কাছে কিছু ফ্রন্ট পেজ প্রিন্ট করার অর্ডার দিয়ে গিয়েছিল। তবে মীরা লক্ষ্য করে প্রিন্টিংটা ভুল করা হয়েছে, অর্থাৎ ওপরের কালার নিচে এবং নিচের কালার ওপরে প্রিন্ট করা হয়েছে। আসলে এই ভুলটা শিবার অ্যাসিস্ট্যান্ট বাবলু করেছে, কিন্তু মীরা রেগে গিয়ে সেখানে ঝামেলা শুরু করে দেয়। তখন ভার্জা মীরাকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে মীরা ছিল খুব সাহসী। সে ভয় তো পাই না, উপরন্ত ওই অর্ডার ক্যান্সেল করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ভার্জা এবং কোটি মীরার পদ আটকায় এবং তার বেতনের সমস্ত টাকা নিয়ে চলে আসে। মীরা আর কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করে। পুলিশ ভার্জাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, আমি এসব কিছুই করিনি, আপনি চাইলে আমাকে সার্চ করে দেখতে পারেন। মীরার বান্ধবী জাসমিনও ভার্জার ভয়ে পুলিশকে বলে, সকালে এরাই ছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না। মীরা সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। সে যাওয়ার আগে শিবাকে বলে, একটা মেয়ের টাকা মেরে তুমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। মীরা যাওয়ার পরে শিবা ভার্জাকে জিজ্ঞাসা করে, টাকাটা কোথায়?
ভার্যা প্রথমে অস্বীকার করলেও পরে বলে দোকানে আছে। অন্যদিকে দেখা যায় মীরা টাকা হারানোর শোকে কাঁদতেছিল, কারণ সে ওই টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা করাতো। এখন সে এত টাকা কোথায় পাবে? তখনই শিবা মীরার কাছে এসে তার সমস্ত টাকা ফিরিয়ে দিয়ে বলে, ওরা চোর নয়, ওরা আমার বন্ধু। আসলে ওরা ভেবেছিল তোমার জন্য আমার ব্যবসার ক্ষতি হয়েছে, তাই ওরা এই কাজটা করেছে। শিবার এমন স্বভাব দেখে মীরা তাকে পছন্দ করতে শুরু করে। এরপর সিন পার্টি অফিসে শিফট হয়। আজ এমএলএ কাউন্সিলর পদের জন্য নমিনেশন ঘোষণা করবে। এই পদের জন্য ক্যান্ডিডেট ছিল দুজন, একজন হলো রামলাল আর একজন হলো গত 3 বছরের কাউন্সিলর। এমএলএ রামলালকে কথা দিলেও চাপে পড়ে ওই কাউন্সিলরকেই নমিনেশন দিয়ে দেয়। এখান থেকে সিন সিনেমা হলে শিফট হয়। মীরা টিকিট না পেয়ে ব্ল্যাকে টিকিট কিনতে যায়। তখনই সেখানে কিছু ছেলে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। শিবা এইসব দেখে সেখানে গিয়ে ওই লোকগুলোকে তাড়িয়ে দেয় এবং মীরাকে তার কাছে থাকা 2টো টিকিট দিয়ে দেয়। মীরা চলে গেলে ওই লোকগুলো এসে শিবাকে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সেখানে ভার্যা আসে। শিবার মাথায় ব্যান্ডেজ দেখে সে কারণ জানতে চাইলে শিবা বলে, তেমন কিছু হয়নি, সামান্য আঘাত লেগেছে। তখনই 1 ফোঁটা রক্ত শিবার মাথা থেকে ভার্যার হাতে এসে পড়ে। ভার্যা বলে, সত্যি করে বল, তোর কি হয়েছে? তখন ওই লোকগুলো পাশ থেকে বলে, আমরাই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছি। তারপরে আর কি, ভার্যা এসে যায় তার অ্যাকশন মুডে। ভার্যার হাতে উদম কেলানি খাওয়ার পর তারা বুঝতে পারে যে তারা আসলে কত বড় ভুল করেছিল। কিছুদিন পর শিবার দোকানে মীরা আসে নতুন কিছু ফ্রন্ট পেজ প্রিন্ট করার জন্য। শিবা মীরার চোখের চাহনি দেখে বুঝতে পারে যে মীরা তাকে পছন্দ করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে ভার্যা পদ্মা নামের একটা মেয়েকে পছন্দ করত এবং ধীরে ধীরে তাদের মধ্যেও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় পরে পদ্মার বাবাও তাদের সম্পর্কটার সম্বন্ধে জেনে যায়। কিছুদিন পর ওই এলাকায় নতুন এসিপি আসে। পুলিশ ভার্যা ও কোটিসহ সমস্ত স্মাগলারদেরকে তুলে এনে এক জায়গায় জড়ো করে। এসিপি সবাইকে লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে, এতদিন সবাই যা এনজয় করার করে নিয়েছো, তবে এরপর থেকে যেন কোনো রকমের ক্রাইম না হয়। ভার্যা এতে অনেক খুশি হয়, কারণ সে তো প্রায় স্মাগলিং ছেড়েই দিয়েছে। পরের দিন পদ্মার বাবা ভার্যাকে তাদের বাড়িতে নিয়ে যায়। সে ভার্যাকে একটা ছবি দেখিয়ে বলে, আমার বড় মেয়ে আমার অমতে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিল। ছেলেটার সম্পর্কে ঠিকঠাক কিছু জানার আগেই তারা দুজনে আমাদেরকে ছেড়ে চলে যায়। তাই আমি আমার ছোট মেয়ের ব্যাপারে কোনো রিস্ক নিতেই চাই না। পদ্মার বাবা ভার্যাকে জিজ্ঞাসা করে, তোমার পরিচয় কি? তুমি কি কাজ করো? তোমার পরিবারে কে কে আছে? ঠিক এই সময় পদ্মাও বাড়ি ফিরে আসে। ভার্যা বলে, আমার কেউ নেই, আমি অনাথ। আর তাছাড়া আমাকে এমন গোপনে ডেকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করার কিছুই নেই। আমি অনাথ, সেটা কি আমার অপরাধ? আপনাদের মতো কিছু শিক্ষিত লোকজনদের জন্যই আজ আমাদের এই অবস্থা। আমাকে জন্ম দিয়ে আমার মা বাবা রাস্তায় ফেলে গেছে। তাছাড়া এখানে থাকলে আমার মতো এরকম অনেক অনাথকেই দেখতে পাবেন। এসব বলার পরে ভার্যা সেখান থেকে চলে যায়। পরের দিন পদ্মার বাবা তার পুরো ফ্যামিলি নিয়ে ওই এরিয়া ছেড়ে চলে যায়, যার কারণে ভার্যা অনেক ভেঙে পড়ে। অন্যদিকে মীরা শিবাকে এসে বলে, কাল গ্রাম থেকে আমার মা আসবে তোমার সঙ্গে দেখা করার জন্য, তাই কাল কোনো রকমের কাজ রাখবে না, আর মনে করে সময় মতো আমার বাড়িতে চলে আসবে। শিবা এরপর মীরার জন্য একটা সোনার হার কেনে এবং ভার্যা ও কোটিকে দেখিয়ে বলে, কাল আমি মীরার মায়ের সঙ্গে দেখা করতে যাব। ভার্যা বলে, তুই ওখানে নিজের কি পরিচয় দিবি, আর তোর সাথে কাকেই বা নিয়ে যাবি? শিবা বলে, কেন, তোরা যাবি তো? ভার্যা তখন বলে, 3 জন অনাথ একসাথে থাকলেই পরিবার হয়ে যায় না। ওরা কখনোই দেখবে না তুই মানুষটা কেমন। ওদের কাছে তোর থেকে তোর বংশ পরিচয় বেশি প্রাধান্য দেয়। শিবা বলে, এরকম কিছুই হবে না। তখন কথা কাটাকাটিতে ভার্যার হাতে লেগে সোনার চেনটা নদীতে পড়ে যায়। সাথে সাথেই শিবা রেগে গিয়ে ভার্যার কলার টেনে ধরে। এতে ভার্যারও অনেক খারাপ লাগে। পরের দিন মীরা শিবার আসার অপেক্ষা করছিল, কিন্তু শিবা সেখানে আসে না। এমনকি মীরা তাকে ফোন করলে সে তার কলটাও রিসিভ করে না। অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে মীরার মা গ্রামে ফিরে যায়। এরপরে মীরা শিবার দোকানে যায়। মীরা জিজ্ঞাসা করে, তুমি এলে না কেন? শিবা বলে, আমি ব্যস্ত ছিলাম। মীরা তখন রেগে গিয়ে বলে, আমারই ভুল যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আসলে লোকে তোমাদের সম্পর্কে যা বলে ঠিকই বলে, তোমরা সবাই সমান। এই বলে মীরা সেখান থেকে চলে যায়। তবে এই সময় বাবলু গিয়ে মীরাকে শিবা ও ভার্যার ঝগড়ার কথা জানায়। অন্যদিকে ভার্যা নিজের ভুল বুঝতে পেরে সে দৌড়ে শিবার কাছে আসে এবং তাকে বলে, কিরে, মীরার সাথে দেখা করলি? শিবা তার কোনো উত্তর না দিয়ে কিছুটা সরে বসে। তখন ভার্যা হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেয়। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ভার্যাকে নদী থেকে উঠতে না দেখে তারা দুজনেও নদীতে ঝাঁপ দেয়। এরপর ভার্যা সেই হাতটা নিয়ে জলের ওপরে উঠে আসে। সে শিবাকে বলে, তুই ঠিকই বলেছিলি, মন থেকে খুঁজলে সবই পাওয়া যায়, সেটা নদীতেই হোক কিংবা নিজের জীবনে। কিছুক্ষণ পরেই মীরা শিবার বাড়িতে আসে এবং ভার্যার হাতে একটা রাখি পরিয়ে দিয়ে বলে, দাদা,
কেউ তোমার পরিবার নিয়ে তোমাকে জিজ্ঞাসা করলে তাকে বলবে তোমার একটা বোন আছে। এটা শোনা মাত্রই ভার্যা আনন্দে পাগল হয়ে ওঠে। মীরা তাদের লাইফে আসার পর থেকেই ভার্যা ও কোটি সমস্ত কুকর্ম ছেড়ে টোটো চালাতে শুরু করে। এরপর একদিন মীরার কাছে ফোন আসলে সে জানতে পারে তার মা খুব অসুস্থ। তাই সবাই তার সাথে দেখা করার জন্য মীরার বাড়িতে যায়। ডাক্তার জানিয়েছে ওনার সার্জারি করতে হবে, আর এতে প্রায় 2 লক্ষ টাকা লাগবে। মীরা এত টাকা কিভাবে জোগাড় করবে এটা ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে। ভার্যা ও শিবা যখন কোথা থেকে টাকা জোগাড় করবে এটা নিয়ে চিন্তিত ছিল, তখন কোটি বলে এত সব ভাবনা বাদ দে, দাদভাই যে অফারটা দিয়েছিল সেটা একসেপ্ট করে নে। একবার শুধু ওই বড় মালটা আনতে পারলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে তারা সবাই এতে রাজি না হলেও অবশেষে আর কোনো উপায় না থাকায় তারা এটা করতে রাজি হয়। এরপর তারা 3 জন মিলে কয়েক বস্তা গাঁজা একটা গাড়িতে রাখে এবং ফুলের ঝুড়িতে ফুল দিয়ে ঢেকে সেগুলিকে নিয়ে যেতে থাকে। এর মধ্যেই হঠাৎ করে রাস্তার মাঝখানে মাইকেলের লোক তাদেরকে আটকায়। ভার্যা মাইকেলকে অনুরোধ করে বলে আজকে আমাদের ছেড়ে দে, অন্যদিন তুই তোর শত্রুতা মিটিয়ে নিস। কিন্তু মাইকেল তার কথা শুনতে রাজি হয় না। সে প্রথমে ভার্যাকে দিয়ে তার পা ধরে ক্ষমা চাওয়ায় এবং বলে শুনলাম নতুন কোনো বোন পাতিয়েছিস, তোর বোনকে 2 দিনের জন্য আমাকে দিয়ে যা, তাহলে তোকে আমি ছেড়ে দেব। এটা শোনা মাত্রই ভার্যার মাথা গরম হয়ে যায়। সে রেগে গিয়ে সবাইকে একধার দিয়ে পেটাতে শুরু করে। ঠিক তখনই সেখানে পুলিশ এসে তাদের সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আসলে পুলিশ জানতো না যে তাদের গাড়িতে গাঁজা আসে। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। বিজয় এসআইকে বলে এই জঙ্গলে 2 জন ব্যক্তির মধ্যে ফাইট হয়েছিল এটা ঠিকই, তবে যার খুন হয়েছে সেটা 3য় ব্যক্তি, কারণ এখানে 3 জনের ব্লাড স্যাম্পেল পাওয়া গেছে। ঠিক তখনই আমরা দেখতে পাই কোটি বেঁচে আছে, আর ভার্যা ও কোটি চায়ের দোকানে বসে কারো ওপরে নজর রাখছে। বিজয় অনেক ফাইল খোঁজাখুঁজি করার পরে ভার্যা এবং কোটির একটা কেসের ফাইল পায় এবং সেটা নিয়েই শিবা নামের এক ব্যক্তির কাছে যায়। আসলে এই শিবা আগে একজন পুলিশ অফিসার ছিল, এমনকি সেই দিন রাতে ভার্যার গাড়িটা এই শিবাই চালিয়ে নিয়ে গিয়েছিল। বিজয় ছবি দেখিয়ে বলে এরা কারা, আর কেনই বা এদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শিবা বলে এই কেসে 2 জন নয়, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সিন এখান থেকেই 12 বছর আগে সেই দিন থানায় শিফট হয়। পুলিশ তাদেরকে সই করিয়ে ছেড়েই দিচ্ছিল, তখনই একজন জিজ্ঞাসা করে যে তোদের গাড়িতে কি আছে। ভার্যা বলে ফুল। এটা শুনে একজন বলে শিবা এক ঝুড়ি ফুল নিয়ে আয় তো। শিবা ফুল আনতে গিয়ে বুঝতে পারে গাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা রয়েছে। এটা জানাজানি হওয়া মাত্রই ভার্যাদেরকে আবারও গ্রেপ্তার করা হয়। একই সাথে দাসকেও থানায় নিয়ে আসা হয়। ভার্যা বলে স্যার আমরা নিরুপায় হয়ে এই কাজটা করেছি। অফিসার তাদের পুরো কথা শুনে দাসকে বলে 2 লক্ষ টাকা দে আর তোদের মাল নিয়ে চলে যা। দাস প্রথমে রাজি না হলেও ভার্যা অনেক অনুরোধ করার পরে সে রাজি হয়। দাসকে টাকা আনার জন্য ছাড়া হয়, কিন্তু 2 দিন পার হয়ে গেলেও সে আর ফিরে আসে না। অফিসার বিরক্ত হয়ে তাদের নামে এফআইআর করে তাদেরকে কোর্টে নিয়েই যাবে, তখনই একটা ফোন আসে। অফিসার তাদের 3 জনকে কোর্টে না নিয়ে গিয়ে এসিপির বাড়িতে নিয়ে যায়। সেখানে দাসও উপস্থিত ছিল। এসিপি বলে আমি ওয়ার্নিং দেওয়ার পরেও তোরা গাঁজা সাপ্লাই করছিলি। ভার্যা বলে প্রয়োজনের তাগিদে আমাদের এটা করতে হয়েছে। এসিপি তাদেরকে বলে আসলে এখানে তোদেরকে অন্য একটা প্রয়োজনে আনা হয়েছে। ভার্যা বুঝতে পারে যে তাদেরকে আসলে অন্য কেসে ফাঁসানো হবে। ভার্যা জিজ্ঞাসা করে কেস কি স্যার। এসিপি তখন জানায় মীরার মায়ের অপারেশন হয়ে গেছে। এটা শুনে তারা সবাই খুব খুশি হয়। ভার্যা বলে আমি আর কোটি রাজি, আপনি শুধু শিবাকে ছেড়ে দিন। তখন দাস বলে তোমাদের 3 জনকেই লাগবে, খুবই সিম্পল একটা কেস। এটা শুনে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর তাদের থানায় নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং হেয়ার স্যাম্পল নেওয়া হয় এভিডেন্স বানানোর জন্য। একজন লয়ার আসে এবং তাদেরকে কি কি বলতে হবে সবকিছুই শিখিয়ে দেয়, তবে তাদেরকে ওই কেসটা সম্পর্কে কিছুই বলা হয় না। এরপর কোর্টের জাজ তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর তাদের লয়ার দেয়। জাজ লয়ারকে থামিয়ে দেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কোনো ডিফেন্স লয়ার আছে। কোটি কিছুই বুঝতে না পেরে বলে না স্যার। এই কারণেই জজ তাদেরকে একটা ডিফেন্স লয়ার দেয়। নতুন লয়ার মূর্তি তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য থানায় আসে। কোটি মূর্তিকে জিজ্ঞাসা করে আমাদের বিরুদ্ধে কেসটা কি, আমাদেরকে তো কেউই কিছু বলছে না। মূর্তি বলে তোমরা কেসটা না জেনেই রাজি হয়ে গেছো, তোমরা জানো এটা কতটা সেন্সিটিভ কেস। তখনই একটা মেয়ের ছবি তাদের সামনে পড়ে যায়। ছবিটা ছিল মীরার। ছবিটা দেখা মাত্রই তারা 3 জনেই অবাক হয়ে যায়। এরপর আমাদের আসল ঘটনা দেখানো হয়। সেদিন টাকা আনতে আসার সময় দাসের সঙ্গে মীরার দেখা হয়। মীরা বলে কাল আমার মা মারা গেছে আর আমি শিবাকেও ফোনে পাচ্ছি না। দাস বলে তুমি বাড়ি যাও, শিবাকে ফোনে পেলে আমি জানিয়ে দেব। মীরা হোস্টেলে ফিরে জানতে পারে উৎসবের জন্য সমস্ত মেয়ে বাড়ি ফিরে গেছে, কিন্তু মীরা এত রাতে আর কোথায় যাবে, তাই সে নিজের রুমে ফিরে যায়। আর পরের দিন সকালেই পুলিশ মীরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। এসিপি রামলালকে জেরা করলে সে বলে পার্টির নমিনেশন পাওয়ার জন্য আমি এমএলএর ছেলের সঙ্গে দেখা করি।
এবং তাকে খুশি করার জন্য কাল রাতে হোস্টেলের ওপরের রুমে তাদেরকে পার্টির ব্যবস্থা করে দেই। পার্টির শেষে বেরোনোর সময় রাজ মীরাকে দেখতে পায়, আর পুরো হোস্টেল ফাঁকা থাকায় রাজ এবং তার দুজন বন্ধু মীরাকে ধর্ষণ করে হত্যা করে। এসব শুনে এসিপি যখন সেই তিনজনকে গ্রেপ্তার করতে যায় তখন এমএলএ বলে, আশা করি তোমাকে বোঝাতে হবে না যে তোমার কি করা উচিত। তাই এসিপি নিরুপায় হয়ে তাদেরকে ছেড়ে দেয় এবং ভাবতে থাকে এই কেসটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়। তখনই রামলাল বলে, এই মেয়ের একজন লাভার আছে। এরপর এসিপি দাসের সাহায্যে ভারজাদের সঙ্গে কথা বলে। এরপর তাদেরকে কিভাবে এই কেসটাতে ফাঁসানো হয়েছে তা আমরা এতক্ষণ ধরে দেখেছি। এসিপি মূর্তিকে টাকার লোভ দেখিয়ে তাদের দলে টেনে নেয়। মূর্তি বলে এই সব কিছু জানার পর ওরা কি রাজি হবে। এরপর তাদের ওপর পুলিশের অকথ্য অত্যাচার শুরু হয়। রাত দিন ধরে পুলিশ তাদের উপর অত্যাচার করতে শুরু করে, এমনকি তাদেরকে টাকারও লোভ দেখায়। তবে তা সত্ত্বেও তারা এটা মেনে নিতে রাজি হয় না। সমস্ত কিছু উপায় খাটিয়েও যখন তারা কেউ রাজি হয় না, তখন এসিপি একটা জায়গা খালি করে গভীর রাতে তাদেরকে সেখানে নিয়ে যায়। এসিপি শিবার মাথায় বন্দুক তাক করে তাকে স্বীকার করতে বলে, কিন্তু শিবা উত্তেজিত হয়ে তার গায়ে থুতু ফেলায় এসিপি অনেক রেগে যায় এবং আচমকাই শিবাকে গুলি করে দেয়। সাথে সাথেই শিবা সেখানেই মারা যায়, যা দেখে ভারজা ও কোটি দুজনেই পুরো স্তব্ধ হয়ে যায়। এরপর এসিপি কোটির মাথায় বন্দুক ধরলে ভারজা কোটিকে বাঁচাতে এই দোষ স্বীকার করতে রাজি হয়, যার কারণে তাদের 12 বছরের জেল হয়। ভারজা জেলে সবসময় চুপচাপ থাকতো, এমনকি সে সেখানে একটা আম গাছ লাগায়, যে আম গাছটাকে সে খুব যত্ন করত। অন্যদিকে এসিপি দাসকে মেরে জলে ফেলে দেয়। কোটি ভারজাকে এমন চুপচাপ দেখে প্রতিনিয়ত বলে, তুই এমন চুপচাপ কি করে থাকতে পারিস? যে মারা গেছে সে আমাদের শিবা। তবে ভারজা তাকে কিছুই বলে না, শুধু মনে মনে রাগ পুষে রাখে। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে যায় এবং একই সাথে সেই আম গাছটাও অনেক বড় হয়ে যায়। আজ জেলে তাদের শেষ দিন। ভারজা কুঠার দিয়ে সেই আম গাছটাকে কেটে ফেলে। জেল থেকে বেরোনো মাত্রই যারা যারা ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তারা সেই সমস্ত ব্যক্তিকে এক এক করে হত্যা করতে শুরু করে। এরপর তারা এসিপিকে জীবন্ত অবস্থায় জঙ্গলে তুলে আনে। অর্থাৎ মুভির শুরুতে যে গর্তটা খোলা হচ্ছিল সেটা এসিপির জন্যই। কিন্তু কোটি এসিপিকে চোখের সামনে সহ্য করতে না পেরে তাকে মারতেই যাবে, তখন ভারজা কোটিকে আটকানোর জন্য তাকে গাছের সাথে বেঁধে দেয় এবং একই সাথেই এসিপির অর্ধেক শরীর মাটির ভেতরে পুঁতে দেয়। এরপর এসিপির জ্ঞান ফিরলে সে ভারজাকে চিনতে পারে। সে বলে, তুই কি ভেবেছিস আমাকে মেরে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? ভারজা তাকে বলে, সেদিন তুই শুধু শিবাকে মারিসনি, আমাদের বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে দিয়েছিস। মরা মানুষকে আর কি বা মারবি? তুই সেদিন শিবাকে মেরে আমাদেরকে ছেড়ে দিয়েছিলিস কেন? তুই কি ভেবেছিস আমরা সবকিছুই ভুলে যাব? এই কথাটা বলেই এসিপির মুখে সে গরম গুড় ঢেলে দেয় এবং বসে বসে তার যন্ত্রণা উপভোগ করে। এরপর ধীরে ধীরে সেখানে পিঁপড়ে আসা শুরু হয় এবং তারা একটু একটু করে এসিপির ওই মুখটাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে, যার ফলে এসিপি সেখানেই মারা যায়। এরপর সিন একটা সভায় যায়। রাজ এখন লোকাল এমএলএ। ভারজা এবং কোটি রাজকে মারার জন্য একটা সুযোগের অপেক্ষা করতে থাকে। এরপর রাজ যখন সভা ছেড়ে চলেই যাবে তখন তারা রাজের ওপর আক্রমণ করে। রাজ নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে। এরপর সে যখন ব্রিজ থেকে ঝাঁপ দেবে তখনই ভারজা তার গায়ে একটা ছুরি মেরে এক হাতে ঝুলিয়ে রাখে। কোটি চিৎকার করে জিজ্ঞাসা করে, ভারজা, রাজ মারা গেছে? ভারজা উত্তর দেয়, হ্যাঁ। এটা শুনে কোটি স্বেচ্ছায় নিজের বুকে ছুরি গেঁথে নেয়। এরপর রাজের লোক এসে ভারজার গায়ে ছুরি গেঁথে দেয়। ভারজা রাজকে নিয়ে নদীর জলে পড়ে যায় আর ভারজা ও কোটি তাদের প্রতিশোধ পূর্ণ করে দুজনেই মারা যায়। এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।